আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদকে জানালেন গুজব অপতথ্য রোধে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। রামিসা হত্যার রায় বিচার বিভাগের অনন্য দৃষ্টান্ত। এ ধরনের সব মামলায় বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় কার্যকরের তাগিদ বিশেষজ্ঞদের। সীমান্তে সতর্ক বিজিবি। সৈন্যরেখা অবস্থানরত 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিং চেষ্টা সম্পর্ক পুনরুদ্ধারের নেতিবাচক প্রভাব ফেলবে শঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হবে 4টি নতুন বিষয়। কারিকুলামের সার্বিক পরিবর্তন 2028 সালে জানালেন শিক্ষামন্ত্রী। হামে আরও 8 শিশুর মৃত্যু। অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। চিঠির জবাবের পর 8 দিনের বিরুদ্ধে অ্যাকশন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় থেকে নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি। এই মামলায় সংশ্লিষ্ট 9 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এদিকে টিআইবির রিপোর্ট পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে হয় উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়ায় মাত্র 6 কার্যদিবসে এ মামলার রায় হয়েছে। এ ঘটনায় 9 জন সহ দৌলতদিয়া ফেরিঘাটে অন্তত 50 জন বাস যাত্রীর প্রাণ রক্ষায় 3 জন এবং মুন্সিগঞ্জের গজারিয়া কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদ্ঘাটনে আরও 3 জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রত্যেককে 20,000 টাকা ও সনদ দেওয়ার পাশাপাশি নৌ পুলিশের 3 জনকে দেয়া হয় আইজি ব্যাচ। এই পুলিশ বাহিনীকে মোরালি নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। সচিবালয়ে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছে। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। ভাবমূর্তি কোথায় আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। সরকারের 100 দিন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন তিনি। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। তো টিআইবি রিপোর্টটা তো শুধু পেপার কাটিংয়ের উপরে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ সারা দেশে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বললাম, আপনারাই বলেন। অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের বাজেট অধিবেশনে দ্বিতীয় দিনের আলোচনায় 71 বিধিতে এক সংসদ সদস্যের নোটিশের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মাদক, জুয়া, অনলাইন জুয়া বন্ধেও সরকার শক্তিশালী আইনি কাঠামো করতে কাজ করছে। অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রকাশ, প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয়
এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে তনু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় কার্যকরে বিলম্ব হওয়ায় সিনিয়র আইনজীবীরা হতাশা প্রকাশ করেছেন। এজন্য রাজনৈতিক হস্তক্ষেপ, মামলা জট এবং বিচারক সংকটের কথা উল্লেখ করেছেন তারা। একই সাথে স্পর্শকাতর মামলাগুলোর রায় কার্যকরে নিম্ন আদালত থেকে সরাসরি আপিল বিভাগে পাঠানোর পক্ষে মত দিয়েছেন তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। হত্যা, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধের ঘটনার মধ্যে সবকিছু ছাপিয়ে শিশু রামিসা ধর্ষণ পরবর্তী হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। স্পর্শকাতর এই ঘটনার দ্রুত বিচারের জোর দাবি ওঠে সর্বমহলে। শোকগ্রস্ত বাবা মাকে সান্ত্বনা দিতে রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রীও। অবশেষে মাত্র 6 কর্মদিবসে কাঙ্ক্ষিত রায় আসে রামিসা হত্যাকাণ্ডের। রায়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা এই রায়কে দেশের বিচার বিভাগের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। একই সাথে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বাড়বে বলে মনে করেন তারা। সরকার মানুষের মধ্যে হোপ জাগালো, এখানে হোপটা কন্টিনিউ করতে পারবে কিনা। যদি পারে সরকার প্রেইজওয়ার্থী হবে, প্রশংসনীয় হবে। আর যদি এই হোপটা ভবিষ্যতে জাগিয়ে রাখতে না পারে তাহলে ক্রিটিসিজমের মুখে পড়বে, সমালোচনার মুখে পড়বে। তো সরকারের দায়িত্ব আরও বেড়ে গেল। আগে তো মনে করতে সম্ভব হয় না, এখন তো দেখছে সম্ভব। যেহেতু দেখছে সম্ভব, সেহেতু অন্যরাও চাইতে পারে যে আমারটাও করেন, আমাদেরটাও করেন। রাষ্ট্রের পক্ষে যা যা করণীয় সম্ভব রাষ্ট্র সবই করেছে। পাশাপাশি রাষ্ট্রের যে 3টা অঙ্গের একটা অঙ্গ যে বিচার বিভাগও এবার দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে। কারণ এত অল্প সময়ে একটা ধর্ষণ এবং হত্যা মামলার রায় দেওয়া এটা খুব ডিফিকাল্ট জব, কারণ বিচারকের সংখ্যা কম, মামলার সংখ্যা বেশি। এর আগেও তনু, আসিয়া সহ অসংখ্য চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হলেও তা বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেন আইনজ্ঞরা। বলেন, স্পর্শকাতর এসব মামলার জন্য বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় বাস্তবায়নে প্রয়োজন আইনের সংশোধন। এই ধরনের স্পর্শকাতর বা সেন্সিটিভ ইস্যুগুলোতে আমার মনে হয় আমার সময় চলে আসছে আইন সংশোধন করে নিচের আদালতে দরকার হলে 2 জন বিচারকে বিচার শেষ করবে। এরপরে হাইকোর্টের দরকার নেই, সরাসরি অ্যাপেলেট ডিভিশন। যেমন আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধের পরে কিন্তু রায়ের পরে কিন্তু হাইকোর্টের আসতে যেন সরাসরি চলে যাচ্ছে। একটা ধাপ যখন কমে যাবে তখন দেখবেন বিচারের দ্রুততার জন্যে মানুষের অপরাধ প্রবণতা আরও কমবে। এখন আপিল বিভাগে মাত্র বিচারক সংখ্যা 5 জন, মামলা তো হাজার হাজার। আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়েছিলাম একজন মাননীয় বিচারপতির কাছে 6440টা মামলা পড়ে। নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সাল ওয়াইজ যদি মামলা শুনানি করেন তাহলে সপ্তাহে 24 ঘন্টা কাজ করলেও প্রতিদিন কারো পক্ষেই এটা নিষ্পত্তি করা সম্ভব না। তাহলে এখন সরকারের সামনে অপশন, তারা কি 1-2টা মামলা ফাস্ট ট্র্যাক করবেন? রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হাইকোর্ট ও আপিল বিভাগেও বহাল থাকবে এবং রায় দ্রুত কার্যকর হবে বলে আশা এই 2 সিনিয়র আইনজীবীর। সেন্সিটিভিটির জন্যই কিন্তু এত দ্রুত এটা শেষ হয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পশ্চিম ঘিরে চলমান পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। এরই মধ্যে আজ ঠাকুরগাঁওয়ের হরিপুরের মশালগাঁও সীমান্ত এলাকায় অবস্থানরত শিশুসহ 11 জনকে প্রায় 48 ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানিয়েছে, গত রাতে বিএসএফ শূন্যরেখা অবস্থান করা 3 জন পুরুষ, 4 নারী ও 4 শিশুকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা সীমান্তে শূন্যরেখার ওপারে রয়েছে। এর আগে গত শুক্রবার রাত 3:30টার দিকে বিএসএফের পুশিনের চেষ্টার সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই 11 জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখা আটকে পড়ে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকটি শিশু শূন্যরেখায় কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বিজিবি জানিয়েছে, দেশের সব সীমান্তেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে পুশিনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সীমান্তে ভারতের বিএসএফ এর পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঢাকা দিল্লি সম্পর্ক পুনরুদ্ধার প্রচেষ্টায় পুশিন ইস্যু নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সফট পাওয়ার হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন তথা মানুষকে ঠেলে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় উত্তেজনাকর অবস্থা সীমান্ত এলাকায়। দুদেশের সীমান্ত বাহিনীর দফায় দফায় পতাকা বৈঠকেও থামছে না পুশ ইন চেষ্টা। সীমান্তে বিজিবি শক্ত হাতে পুশ ইন চেষ্টা সামাল দিচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিংকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায়, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিং প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, পুশিন থামাতে ভারতকে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশে অবলম্বন করা উচিত। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশিদের অবদান নিয়ে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাবের আলোচনায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের কূটনৈতিক সাফল্য অর্জনে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ অন্যরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এসএসসির ফল প্রকাশ হবে 20 জুলাই। শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীতে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস। আর শিক্ষা কারিকুলামের সার্বিক পরিবর্তন হবে 2028 সাল নাগাদ। এদিকে কারিগরি শিক্ষাকে মূল ধারায় নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শিক্ষায় বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির বিস্তারিত জানাতে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষা খাতকে ঢেলে সাজাতে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন তারা। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জানান, শিশুদের দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল নানা বিষয় যুক্ত করা হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এবং অবশ্যই এর সাথে টিচার্স গাইডের একটা ব্যাপার রয়েছে, টিচাররা কিভাবে ট্রেনিং করবেন, টিচিং করবেন ক্লাসে, এই পুরোটাই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতরে থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার উপর প্রায়োরিটাইজ করছি। সেই তৃতীয় ভাষার উপর একটা বেশ বড় ধরনের চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে আসবে। কারিকুলাম পরিমার্জনে এবছর সরকার পর্যাপ্ত সময় পাচ্ছে না, তারপরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। আর প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার প্রকল্প 180 দিনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
হামে মৃত্যু হয়েছে আরও ৮ শিশুর, নতুন করে আক্রান্ত আরও ১,১৮৫ শিশু। বিশেষজ্ঞরা বলছেন নতুন করে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমে আসছে, শিগগিরই আরও কমবে। পুরনো রোগীদের মধ্যে জটিলতা বা মৃত্যুর ঘটনা বেশি। রাজধানীর হাসপাতালগুলোর হাম ওয়ার্ডে কমছে ভর্তি রোগীর সংখ্যা, চাপ কমেছে আইসিইউতেও। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। বাংলাদেশ শিশু হাসপাতাল হামের প্রাদুর্ভাবে হাসপাতালটির বিশেষায়িত হাম ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিলেও সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। ভর্তি রোগীর সংখ্যা নেমে এসেছে ১০০ ঘরে, চাপ কমেছে আইসিইউতেও। নতুন করে হাম রোগীর সংখ্যা কমে এলেও পুরনোদের অনেকে সেরে ওঠার পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো জটিলতায় আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে পেটের সমস্যা, তারপর র্যাশ দেখা গেছে মুখের মধ্যে, আর খাওয়া দাওয়া বন্ধ ছিল। মূলত ডায়রিয়া নিয়ে আসছিলাম আমি এখানে। প্রথমে এখানে দ্বিতীয় তলায় 3 দিন ছিলাম, তারপর থেকে ওর হাম হয়ে গেছে। হাম হওয়ার পর আমাদেরকে এখানে হামের ওয়ার্ডে দেওয়া হয়েছে। এখানে আসতে 4 দিন। 4-5 দিন ধরে জ্বর ছিল। গত শনিবার থেকে হচ্ছে ওর হচ্ছে মানে চোখের ভিতরে কেমন গোটা গোটা দেখা যাচ্ছে, লাল লাল, তারপর শরীরে, তারপর জিহ্বাতে দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা ডাক্তারের সঙ্গে আলাপ করলাম, ডাক্তারে বলে যে আপনি হসপিটালে আসেন। বিশেষজ্ঞরা বলছেন টিকা গ্রহণকারী এবং হাম আক্রান্ত শিশুদের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন আক্রান্তের হার খুবই কম, নাই বললেই চলে। তবে আগে তো বাল্ক চিলড্রেন এফেক্ট হয়েছে, ওদের থেকে একটা অংশ কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। সেই কমপ্লিকেটেড মিজাজ বা জটিলতা নিয়ে কিন্তু আসতেছে, ঢাকার বাইরে থেকেও আসতেছে। যেটা তো মেইনলি হলো নিউমোনিয়া। এই নিউমোনিয়ার কিছু রুগী পাচ্ছি, তবে আগের মতো অত বেশি না। তো সেই রুগীগুলো আসতেছে, নতুন আক্রান্ত না, এগুলা এখান থেকে বের হয়ে গেছে, অথবা আগে হাম হয়েছিল, তাদের জটিলতা নিয়ে আবার আসতেছে। কারণ ওরা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু হাম হওয়ার পরেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। হাম পরবর্তী নানা জটিলতা এড়াতে সেরে ওঠার পর শিশুর বিশেষ যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হামের অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে আদ্দিন হাসপাতালে আইনানুগভাবে কি ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ করেছে তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কি ক্ষতিপূরণ দেবে সেটা তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে, সততা দিয়ে দেশের জন্য কাজ করছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দুও পিছপা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। বলেন, আদ্দিন বৈধ না অবৈধ সেটা জেনেই চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন সময় চেয়েছে, এই সময় না দিলে তারা আদালতে সুবিধা পেতে পারে। এজন্য আদ্দিন হাসপাতালকে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা উত্তর দেবে, এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। জানান 140 দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে বলে আশা তার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত জানান, ডেঙ্গু মৌসুম সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল দ্যাট ইজ নট আওয়ার ব্যাপার। আগামীকাল 2-3 আমরা সময় দিই। আমরা আমাদের অবস্থানে ইনশাআল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছু পাবো। এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেই প্রস্তুতির অংশ হিসেবেই আপনারা দেখেছেন এর আগেও আমরা যখন হামের প্রাদুর্ভাব হয়েছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার একটা প্রধান উদ্দেশ্য বা কর্মপন্থাই হচ্ছে এখানে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন এই স্বাস্থ্য খাতের সঙ্গে, তাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দিচ্ছে সরকার। জিডিপির অনুপাতে বরাদ্দ তেমন বড় লম্ফন না হলেও টাকার অঙ্কে বাড়ছে 2টি খাতের আকার। বাজেট বাড়ানো ইতিবাচক বললেও বিশ্লেষকরা বলছেন মূল গলদ বরাদ্দের গুণগত বাস্তবায়নে। আর এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে
কঠোর নজরদারি এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে সবচেয়ে বড় উদ্বেগের নাম চিকিৎসা। একজন রোগীকে তার স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪% খরচ করতে হয় নিজের পকেট থেকে। বিশ্বের বেশিরভাগ দেশে স্বাস্থ্যসেবার জন্য বাজেটে জিডিপির 5 ভাগের বেশি অর্থ বরাদ্দ দিলেও বাংলাদেশে এই হার 1% নিচে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার এ খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবার। সাধারণ রোগীদের খরচ বাড়াতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ যাচ্ছে প্রায় দ্বিগুণ। দুর্বলতাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, শুধুমাত্র বরাদ্দ দিয়ে তো আর বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। বা বাজেটের মাধ্যমে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে রাজনৈতিক কমিটমেন্টকে সে ডেলিভার করতে চাচ্ছে, সেইটা তো উনি বাস্তবায়ন করতে পারবেন না যদি ওখানে দুর্নীতি থাকে। স্বাস্থ্য খাতের ভেতরে যদি অনেকগুলো জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিনিয়োগে যায়ই নাই। নারী স্বাস্থ্যে বিনিয়োগ সরকারকে করতেই হবে আমাদের মাতৃমৃত্যুর হার কমানোর জন্য, এবং আমরা যে রিসেন্ট আমরা শিশু মৃত্যু দেখলাম, ডিমান্ড সাইড রেডি করলাম, আমার সাপ্লাই সাইড কোথায়? তাহলে সাপ্লাই সাইডের জন্য আমার সার্ভিস প্রোভাইডারদের রেডি করতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট দিতে হবে। গুরুত্ব বিবেচনায় উন্নয়ন বাজেটে এবার চতুর্থ অবস্থানে শিক্ষা খাত। এ খাতে সরকার এবার বাড়তি নজর দেওয়ার পরও মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমছে বেশ খানিকটা। বিশ্লেষকরা বলছেন, শুধু ডিগ্রি অর্জনের দিকে নজর না দিয়ে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোয় জোর দিতে হবে। সরকারের এখন উচিত প্রাথমিক শিক্ষায় খুব ভালোভাবে ইনভেস্ট করা। সেকেন্ড, আমি বলবো আমরা যদি তাদেরকে প্রপার জনশক্তি হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তো আমি বলবো এই দুটো জায়গা এই বছর এই বাজেটে প্রাধান্য পাক। মিড ডে মিল বা ট্যাবের মতন জায়গাগুলো হয়তো সহজে আনার সুযোগ আছে, কারণ সেটার নীতিগত সিদ্ধান্ত হলেই হয়। কিন্তু সরকার যখন বলছে যে তারা নতুন করে কারিকুলাম ডেভেলপ করবে, সেটার জন্য টিচারের ট্রেনিং দরকার হবে, অথবা নতুন একটা তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থাকে তারা আনবেন, তখন কিন্তু আপনার নতুন বরাদ্দটা পরবর্তীতে দরকার হবে। শুধু কর্মসংস্থানের বাজারে তৈরি হওয়া শূন্যতা দূর করতে মানসম্মত শিক্ষা ও গবেষণায় সরকারকে বাজেট বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন করে বিরোধী দলের সংসদ সদস্যের ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি বলেন, সরকারি দলের সদস্যদের আসনে দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ দেওয়া হয়েছে, তাই দুর্যোগ শুধু সরকারি সংসদ সদস্যদের আসনের জন্য তৈরি হয় এমন গবেষণা থাকলে তা সংসদে জানাতে আহ্বান জানান তিনি। পরে উত্তরে মন্ত্রী জানান, আবেদন পেলে দ্রুত সময় বরাদ্দ দেবে মন্ত্রণালয়। এদিকে অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এবছর চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক। জানান, আগামী বছর থেকে চামড়া ব্যবস্থাপনা আরও আধুনিক করা হবে। এদিকে সংসদে ৭১ ভিত্তিতে দেয়া নোটিশে ৬ লাখ শিক্ষক ঈদে বেতন পাননি বলে অভিযোগ করেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলা এবং সময় মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আবেদন পরবর্তী শুনানি শেষে আদালত এ আদেশ দেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতে ইসলামের আদালতে মামলার আবেদন করেন মুজিবুর রহমান ইকবাল। তিনি কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সভাপতি। মামলার আবেদনে আরও আসামি করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে। আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। অভিযোগকারীর দাবি, এই পরিস্থিতি সাধারণ অবহেলায় সীমা ছাড়িয়ে গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। 1 বছরের মধ্যে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গন্ধর্বপুরে
মেঘনা পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি প্রকল্প এলাকায় পৌঁছে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের 2 সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে এই বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। মন্ত্রী আরও জানান, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের 97% কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরের নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলে বলেছেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং আদর্শই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। দুলু বলেন, বাংলাদেশ যখনই সংকট ও অনিশ্চয়তায় পড়েছে তখনই বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে তা মোকাবিলা করেছে। তিনি আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ জিয়া পরিবারের অবদান স্মরণ করবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে সুষম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে জানিয়ে দুলু বলেন, তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটবে এই বাজেটে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, মব সন্ত্রাস করে রাজনীতিতে জায়গা নেওয়ার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেয় না। চতুর কথা বলে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। বিএনপির হাইকমান্ডের নির্দেশে 151 সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব ত্যাগীরা কমিটির বাইরে রয়েছে তাদের সংযুক্ত করার চেষ্টা চলছে। যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশ করতে চান যেখানে সবাই নিরাপদ থাকবে। যুবদলকে যুব সমাজের জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। চাকরিচ্যুতির প্রতিবাদে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর 11:30টার দিকে সড়ক অবরোধ করেন তারা। 1 ঘন্টারও বেশি সময় পর সড়ক ছাড়েন তারা। শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর টেক্সাস ডেসেস গার্মেন্টসের 147 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। চাকরিতে পুনর্বহাল, কারখানা খুলে দেয়া ও শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবি জানান তারা। বলেন, দাবি আদায় না হলে ফের কঠোর আন্দোলনে যাবেন। এদিকে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সেজন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ। পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদকে জানালেন, গুজব অপতথ্য রোধে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। রামিসা হত্যার রায় বিচার বিভাগের অনন্য দৃষ্টান্ত। এ ধরনের সব মামলায় বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় কার্যকরের তাগিদ বিশেষজ্ঞদের। সীমান্তে সতর্ক বিজিবি। শূন্যরেখা অবস্থানরত 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন চেষ্টা সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে শঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হবে 4টি নতুন বিষয়। কারিকুলামের সার্বিক পরিবর্তন 2028 সালে জানালেন শিক্ষামন্ত্রী। হামে আরও 8 শিশুর মৃত্যু। অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। চিঠির জবাবের পর 8 দিনের বিরুদ্ধে অ্যাকশন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews।